স্বাগত জানাচ্ছি মাছরাঙা দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী রওশনারা সাকিব। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় ভরা মৌসুমে ইলিশের সংকট। বিপাকে জেলে ও আড়তদাররা, বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, ডুবোচর, দূষণী সমস্যা। খুলনা মহানগরীতে হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। 2 দশক ধরে বিকল অধিকাংশ সিগন্যাল বাতি, বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন শিরোনাম। নিডো স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবারে বিস্তারিত। ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় ভরা মৌসুমে ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে জেলে ও আড়তদাররা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, নদীর ডুবোচর বৃদ্ধি, পানি দূষণ, অবৈধ জলের ব্যবহার ইলিশের জীবনচক্র বাধাগ্রস্ত করছে। ভোলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও তেমন ইলিশের দেখা মিলছে না ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগরের মোহনায়। জেলের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় হতাশাগ্রস্ত হয়ে ফিরছেন জেলেরা। চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় আড়তদারদের মাছের ঝুড়ি ভরছে না। ইলিশ মাছের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগের তুলনায় এখন মাছ খুবই কম। আমরা বাজার নিয়ে 2.5 লক্ষ টাকার মাছ বেশি, 60,000 টাকার, 1 লাখ টাকার এ মিলে আমরা মাছ বেশি। 14 দিন স্টাফ এই আমাকে মনে করেন যে তেল নিতে আছি, আমাকে তেল খরচাই হইতেছে না। উজানের পানির চাপ বাড়লে বা বৃষ্টি বর্ষা হলেই হয়তো ইলিশ আমরা পাবো, কিন্তু বৃষ্টিও হচ্ছে, বর্ষাও হচ্ছে, কিন্তু উজানের পানির চাপও আছে, কিন্তু মিলছে না ইলিশের দেখা। অনেক কম, নাই বললেই চলে। এই কারণে মাছ কম থাকার কারণে আপনার ক্রেতাদের চাহিদা বাড়ার কারণে মাছের চাহিদাটাও বেড়ে গেছে, বিক্রিটাও বেড়ে গেছে। এদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম অনেক বেড়েছে। বিক্রেতারা বলছেন আড়তে দাম বেশি হওয়ায় বাজারেও ইলিশের দাম বাড়তি। 4 কেজি গরুর মাংস কেনা যায় 1 কেজি ইলিশের দাম দিয়ে, এবং 2টা ইলিশ দিয়ে একটা খাসি কেনা যায়। বাজারে ইলিশের মোটামুটি সরবরাহ দেখলেও কিন্তু আমাদের ক্রেতাদের নিয়ন্ত্রণে পুরোটাই বাইরে। কারণ গত বছর আমরা যেরকম মূল্য দেখছি তার চেয়ে অনেক গুণ বেশি। 35 ভাগই ইলিশ মাছ ভোলা থেকে নেওয়া হয়, কিন্তু যে আমাদের কোনো ক্ষমতা বাইরে থাকার কারণে ইলিশ মাছ দেখে আমাদের চলে যেতে হয়। আমরা অন্য বাজারে অনেক টেরমাল রেট দিয়ে কিনে নিয়ে বলেছি, কাস্টমারও কিনতে পারে না। মৎস্য বিভাগের দেওয়া তথ্য মতে গত 5 বছর ইলিশ পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেলেও এবছর ইলিশ একেবারে নেই বললেই চলে। এবার 1,70,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শঙ্কা আছে তা পূরণ হওয়া নিয়ে। নদীতে ইলিশ কমে যাওয়ার বেশ কিছু কারণ চিহ্নিত করেছে জেলা মৎস্য বিভাগ। তারা বলছে জলবায়ু পরিবর্তন, ডুবোচরের সংখ্যা বৃদ্ধি, মা ইলিশ নিধন, অবৈধ জালের ব্যবহার বেড়েছে। এদিকে জেলেদের অভিযোগ ভারতীয় জেলেদের দৌরাত্ম্য ইলিশ কমার একটি বড় কারণ। কোথাও কোথাও কিন্তু এই চরের কারণে বা বাধার কারণে কিন্তু কি হচ্ছে যে মাছের জন্য বা পরিবহনের জন্য শুষ্ক মৌসুমে, এটা শুষ্ক মৌসুমে কি আইডিয়াল ডেপথ থাকতেছে না, তো সেটার কারণে ইলিশের কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা প্রাকৃতিক কারণে। বৈরী পানি নীতির কারণে বাংলাদেশ এফেক্টেড হচ্ছে উপকূল এলাকা। 2 হচ্ছে যে আমাদের যে আমাদের যেটা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ইলিশ মাছের মাইগ্রেশনের রেটটাও কমেছে। তার প্রজনন মৌসুমে মাছ যখন ডিম ছাড়তে আসে ইলিশ, তখন যেভাবে মাছ ধরে ওই ছোট বাচ্চাটাও ধরে ফেলে। অবৈধ জালে যেখানে মানুষ ভরপুর, এসব জালের কারণে আমাদের জাটকা ধরে ফেলে, ছোট মাছ ধরে ফেলতেছে। এই কারণে ইলিশের সংকট। সারা দেশে আহরণকৃত ইলিশের মধ্যে শুধু ভোলায় উৎপাদন হয় মোট আহরণের 1/3। মাছরাঙা নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে
বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্য আপনারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের মনে আছে, আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, তা আমরা আজ নয়, গতকালকেও নয়, গত পরশুও নয়, আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনে দেয়া তারেক রহমানের বক্তব্য। এর আগে সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য। এ সময় তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে, একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনও করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করার কথা জানিয়ে তিনি দলের দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দীর্ঘ 8 বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। 10টা হুন্ডা আর 20টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করার সময় শেষ হয়ে গেছে বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির এক উঠান বৈঠকে তিনি বলেন, নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে, গুন্ডামি থেকে নয়। অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, গ্রাম পর্যায়ে মানুষজন যদি অন্যায়ের বিপক্ষে এক হয়ে দাঁড়ায়, তখন অপরাধীরা আর সাহস পাবে না। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনা মহানগরীতে বাড়ছে যানবাহনের সংখ্যা, তবে আধুনিক হয়নি ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। প্রায় 2 দশক ধরে বিকল অধিকাংশ সিগন্যাল বাতি, যান চলাচল নিয়ন্ত্রণ হচ্ছে হাতের ইশারায়। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। 15 লাখ মানুষের নগরী খুলনাতে সড়কের বিশৃঙ্খলতার এমন দৃশ্য এখন নিত্যদিনের। প্রতিদিন এই শহরে বাড়ছে যানবাহন, যা সড়কে বাড়াচ্ছে যানজট। সড়কের বিশৃঙ্খলতার কথা বিবেচনা করে 1987 সালে নগরীর 16টি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বাতি স্থাপন করেছিল খুলনা সিটি কর্পোরেশন। তবে এখন মহানগরীর কোথাও নেই কোনো সচল ট্রাফিক বাতি। এতে প্রতিনিয়ত নগরীতে বাড়ছে যানজট, দুর্ঘটনা ও পথচারীর ঝুঁকি। খুলনা শহরে অনেক যানজট ঝামেলা হয়, ট্রাফিক জ্যাম হয়, যে যার মতন চলাফেরা করে। পথচারী পারাপার হতে গেলে তাদের অনেক কষ্ট হয়, তারা অনেক লাইফ রিস্ক নিয়ে চলতে হচ্ছে। আগে রাস্তাঘাটের উন্নয়ন দরকার এবং ডিজিটাল সিগন্যাল লাইটের দরকার। প্রায় 2 দশক ধরে বিকল পড়ে থাকা অধিকাংশ সিগন্যাল বাতির অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায়। যান চলাচল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক সিগন্যাল ব্যবস্থা জরুরি বলছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনের তরফ থেকে বহু বছর আগে সিগন্যাল বাতি ছিল, ওই সিগন্যাল বাতি অনেকে মানত বা তাদের একটা অভ্যস্ত হয়ে গেছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়
যেমন সোনাডাঙ্গা মোড়, শিববাড়ি মোড়, গল্লামারি মোড়, এই মোড়গুলোতে ট্রাফিক চাপ খুবই বেশি থাকে। যদি সিগন্যাল বাতির ব্যবস্থা করা হয় তাহলে আমি আশা করি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক পথচারী সবাইকে সচেতন করতে হবে বলছে পুলিশ। আর কেসিসি বলছে নগরীর সড়ক নিরাপদ করতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে তারা। ট্রাফিক শুধু কিন্তু গাড়ি ঘোড়া রাস্তায় যারা চালায় শুধু ড্রাইভার একা না, যারা আমরা পথচারী তারাও কিন্তু ট্রাফিকের পার্ট। তো সেই হিসাবে রাস্তা যারা ব্যবহারকারী তারা আসলে জানেন না রাস্তা কিভাবে পার হতে হয়। বিশেষজ্ঞ টিম বলতে শুধু সিটি কর্পোরেশন না, খুলনা ইউনিভার্সিটির টিচার আছেন, বুয়েটের টিচাররা আছেন, ওনাদেরকে সবাইকে মিলে একটা ডিপিপি প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেসিসি ডিপিপি প্রণয়ন করলে এতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে জার্মান দাতা সংস্থা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে 16টি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে শহরে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজি বাইক, রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে। এদিকে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসে তালা লাগিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে সর্বদলীয় জোটের ডাকা হরতালের অচল হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দর। অবরোধের কারণে বন্ধ রয়েছে ইপিজেড ও উৎপাদনমুখী সকল শিল্প প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন জনমতকে শ্রদ্ধা করতে জানে না, সেই নির্বাচন কমিশনের আমাদের প্রয়োজন নেই। আমাদের দাবি একটাই, 4টি আসন ছিল, 4টি আসন বাগেরহাট বহাল রাখতে হবে। আমাদের বাগেরহাটকে 3টি আসন করেছে, আসলে বাগেরহাটবাসী 3টি আসন চায় না। আমাদের আসন 4টি ছিল, 4টিই থাকবে। আমরা জেলা প্রশাসকের অফিস বন্ধ করে দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাগেরহাটে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 1,500 শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত 3 জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শনিবার জ্ঞান ফিরেছে আইসিইউতে থাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ সাইমের। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় মোহসেনাত শিহাবের রিপোর্ট। আমার একটা আঙ্গুল ভাঙছে, একটু জাস্ট ব্যান্ডেজ করতে আসছি। আমার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য দোয়া করেন। নিজে আহত হওয়ার কথা বলেননি মাকে, শুধু দোয়া চেয়েছেন বন্ধুদের জন্য। সে কথা ক্যামেরার সামনে বলতে গিয়ে কেঁদেই দিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র বাহারুল। গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের দিন বন্ধুকে উদ্ধার করতে গিয়ে আহত হন তিনি। তার উপর সন্ত্রাসী হামলার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। আমার মনে হচ্ছে যে পিছনে হয়তো আমাকে খুব দিচ্ছে এরকম অবস্থা। আশেপাশ থেকে প্রচুর দিকে আমাকে কোবাইতে থাকলো, পিঠিতে, মাথায়। আমি মাথায় এভাবে যখন সেভ করার চেষ্টা করলাম, আমার আঙ্গুলের লেগে আমার আঙ্গুল ভেঙে গেল, মাথায় ফেটে গেছে। বাহারুল তবু কথা বলতে পারছেন, কিন্তু চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে থাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ সাইমের অবস্থা এখনো গুরুতর। যারা এই ঘটনাগুলা ঘটাইছে এরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং শাস্তিটা যাতে কার্যক্রম হয়। আমি দোয়া চাই আমার ছেলের যাতে আগের সাইম হয়ে ওর ব্রেনটা নিয়ে ভালোভাবে সবার কাছে যাইতে পারে। আমার সাইম খুব অবিডিয়ান, 4 বছর কোনো কিছুর সাথে জড়িত না। মাথার খুলির হাড় খুলে যাওয়া আরেক শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়ার অবস্থাও উন্নতির দিকে। আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে। আমার বাইরে অপারেশন করার সময় মাথার খুলিটা খুলে রাখা হয়েছিল এবং বলা হয়েছে 2 থেকে 2.5 মাস সময় পরে এটা নতুন করে অপারেশন করা হবে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন আমার বাইরে যে সময়টা, এই সময়টা তারা যেন দায়িত্ব নিয়ে কাজটা করে, এটা আমার দাবি। গুরুতর আহত আরেকজন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে রোববার রাতে চট্টগ্রামে অস্ত্রোপচারের পর ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আমরা প্রথম থেকে অত্যন্ত তৎপর ছিলাম যাতে যে কেউ যারা আহত হচ্ছে ওরা চিকিৎসা যাতে কোনো অবহেলা না হয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেটা মেডিকেল সেন্টার আছে সেখানে প্রায় 300-র অধিক ওরা ট্রিটমেন্ট নিয়েছে এবং ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যখন যদি যে সমস্ত যারা একটু বেটার ট্রিটমেন্ট দরকার, যাদেরকে শিরা দরকার, প্লাস্টার দরকার, ব্যান্ডেজ দরকার, তারা চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় আহতের তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে শিক্ষার্থীদের মতে আহত হয়েছেন 1500। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের বাড়ি ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট 11 জন গ্রেফতার হলো। গতরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গেল শনিবার রাতে ডিবি ও গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে গোয়ালন্দের বিভিন্ন স্থান থেকে 7 জনকে গ্রেফতার করে। কাপ্তাই হ্রদের পানির বিপদসীমা অতিক্রম করায় তৃতীয়বারের মতো আবারও খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি গেট সবকটি। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে বেলা 2:45টার দিকে 16টি গেটের সবকটি 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। ভোলায় মাদ্রাসার শিক্ষক ও ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি হত্যার প্রতিবাদে সদর উপজেলার সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে ক্লাসে না গিয়ে কর্মবিরতি পালন করেন তারা। একই দাবিতে বেলা 11টার দিকে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে সমাবেশ করেছে তৌহিদি জনতা। সমাবেশে অংশ নেয় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, বেঁধে দেয়া 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে হরতাল, অবরোধ, ডিসি ও এসপি অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বাসন সড়ক এলাকায় বিক্ষোভ করেছেন আলিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের সরাতে সড়ক থেকে বিক্ষুব্ধদের সরাতে শিল্প পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল ব্যবহার করেছে। এ সময় শিল্প পুলিশের 5 সদস্য ও 10 জন শ্রমিক আহত হয়। পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সারা দেশে আজও গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা। সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কর্মকর্তারা গণছুটি পালন করায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। এদিকে গতকাল বিকেলে অনির্দিষ্টকালের জন্য গণছুটি প্রত্যাহার করে 24 ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কাজে যোগ না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এরই মধ্যে গতকাল নেত্রকোনায় কর্মসূচি পালনের দায়ে 6 জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ডিজিটাল যুগে সাক্ষরতার প্রসার, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ নগরের মেহগনির রোড এলাকা থেকে সামাজিক সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। মেহেরপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়, সেখানে শিক্ষার্থীরা অংশ নেয়। একইভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে বান্দরবান, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল ও পটুয়াখালীতে। নিম্ন আয়ের মানুষের জন্য চলমান ওএমএস ডিলার পয়েন্ট বাড়ানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং ডিলার পয়েন্ট একটি থাকায় তাদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে ওএমএস কার্যক্রমের সুবিধা পাচ্ছেন না বলেও দাবি করেন তারা। পরে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা। গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলার মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা। নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর উপজেলা দল 3-1 গোলে টুঙ্গিপাড়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। খেলায় চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন সদর উপজেলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান এবং সহকারী কমিশনার বাবলি শবনম। জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। এদিকে গাইবান্ধায় খেলাধুলায় 12 বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কাজীমুদ্দিন মডেল বিদ্যাপীঠ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নে বিলের অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ দেখতে ভিড় করেন সব বয়সী মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজনের দাবি দর্শকদের। ফরিদপুর জেলা রিপোর্টারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিলের শান্ত পানিতে ঢেউ তুলে বাদ্যের তালে তালে এগিয়ে চলছে নৌকা। কে কার আগে যাবে, জয়ের জন্য প্রাণান্ত চেষ্টা মাঝি মাল্লাদের। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ ঘিরে উৎসবে মেতে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বিলের আশেপাশের এলাকার মানুষ। বন্ধু পরিজন নিয়ে জড়ো হন তারা। নৌকা ও ট্রলারে চড়ে অনেক দর্শনার্থী উপভোগ করেন নৌকা বাইচ। আমরা সকলে বাঙ্গার থানায় উপভোগ করতেছি সকল মিলে। আজকে আমরা বাইচের আলগি আসফর্তি অত্র গ্রামের নৌকা এই জায়গা হাজির হয়েছে। অত্র অঞ্চলের সবচেয়ে বড় বড় নৌকা ছিল, তো এই সার্বিক সহযোগিতা করেছে আমাদের মুজাহিদদের। প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে অংশ নেয় বেশ কয়েকটি নৌকা। বাহারি পোশাকে সেজে আসেন মাঝি মাল্লারা। গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে নৌকা বাইচের আয়োজন, জানান আয়োজকরা। সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছিল, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ প্রিয় আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত খারাপ চিন্তা ভাবনার কে বাধা পেরিয়ে আজকে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌকাবাসের আয়োজন করেছে, আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই বছর 4টা ফ্রিজ আসছে, 5টা টিভি আসছে। এবছর আমরা উপযুক্ত প্রাইজ দিব। নৌকা বাইচকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মন্ডা মিঠাই সহ নানা মুখরোচক খাবার ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসে দোকানিরা। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় ভরা মৌসুমে ইলিশের সংকট। বিপাকের জেলে ও আড়তদাররা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, ডুবোচর, দূষণী সমস্যা। খুলনা মহানগরীতে হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। 2 দশক ধরে বিকল অধিকাংশ সিগন্যাল বাতি। বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সংঘর্ষের ঘটনায় এখনও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ক্ষোভ, গুরুতর 3 জনের অবস্থা উন্নতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।